ঋতুজার সামনেই প্রান্তিকের মাথায় রিভলভার ধরল মোনালিসার পাঠানো গুন্ডারা। দেখে ভেঙে পড়লো ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে প্রান্তিকের কথায় সবাই অবাক হয়ে যায়। এরপরে ঋতুজা বলতে থাকে, বাবা এমনটা কেন বলছো? আমি নিজ হাতে তোমার জন্য কত যত্ন করে রান্না করে এনেছি, কেন খাবে না বলো? তখনই এ কথা শুনে প্রান্তিক বলে, আমি খেতে চাইছি, কিন্তু কিন্তু আমি যেভাবে বলেছি আপনারা বুঝতে পারেননি। আমি বলেছি যে আমি আমি একা একা কিছু খেতে পারি না, আমার বস্তির লোকজন আছে, ওদের ছাড়া আমি কখনো কিছু খাই না। তাই যদি আমি একা একা খাই ওরা অনেক কষ্ট পাবে, তাই আমি আর এগুলো খেতে পারবো না। এদিকে দেখা যাবে, এদিকে মোনালিসা অভিজ্ঞান দত্তের অফিসে এসে ডায়েরিটা খুঁজতে থাকে। ঠিক তখনই দেখা যাবে টেবিলের নিচ থেকে একটি গোপন ড্রয়ার বেরিয়ে এলে অবাক হয়ে যায় মোনালিসা। মোনালিসা বলতে থাকে, আমি তো আমি তো এই ড্রয়ারটার কথা জানতাম না, আর এখানেই ডায়েরিটা আছে। আমার বিশ্বাস, কারণ এটা তো গোপন গোপন একটি একটি ড্রয়ার। এরপরে দেখা যাবে যখনই মোনালিসা ড্রয়ারে হাত দেয় তখনই সেখান থেকে বেরিয়ে আসে সেই ডায়েরিটা। এরপরে ডায়েরিটা দেখে খুশি হয়ে যায় মোনালিসা। মোনালিসা বলতে থাকে, এই ডায়েরিটা থেকেই আমি সমস্ত নাম্বার পেয়ে যাব। এই ডায়েরিটা থেকেই আমাকে সমস্ত নাম্বার বের করতে হবে। এখানে মুন্না ছাড়া আরো অনেক অনেক জনের নাম্বার আছে, সেগুলোর সঙ্গে হয়তো বা দাদুর যোগাযোগ আছে, ওদেরকেও দাদু হাতের মুঠোয় রাখে। আমার এদের কাছে যে কোনো একজনকে ফোন দিলেই চলবে। যে কোনো একজনকে যদি আমি ফোন দিই তবেই আমি কাজটা সম্পূর্ণ করতে পারবো। ওই কম্পাসকে আমি কিছুতেই ছাড়বো না, ওকে আমি শেষ করে দেব, একদম শেষ করে দেব। ওর জন্য আমার জীবনে অনেক জ্বালা হয়েছে। এরপরে দেখা যাবে শ্রেষ্ঠা এসে বলতে থাকে, কি ব্যাপার মোনা, তুই কি বিড়বিড় করে বলছিস? এদিকে এদিকে বিহান বলতে থাকে, ও তুমি এই কথা বলছিলে, আমরা তো অবাক হয়ে গিয়েছিলাম। তখনই প্রান্তিক হাসতে থাকে আর বলতে থাকে, আমার জীবনে ওরাই সব। আমার বস্তির লোকজনদের জন্যই আমি লড়ে আসছি, ওদের জন্যই আমার জীবনটা এত সুন্দর হয়েছে। ওদের ছাড়া আমি কি করে খাই বলুন তো? তখনই কম্পাস বলে, সেটা তো আগে বললেই হতো, এভাবে বলার কি ছিল বলুন তো? এভাবে বলে তো আমাদের সবাইকে বিভ্রান্ত করে ফেলেছিলেন। আমরা সবাই তো ভয় পেয়েছিলাম যে আপনি সত্যি হয়তো বা মায়ের রান্না করা খাবার খাবেন না। আমরা সবাই সত্যি অনেক ভয় পেয়েছিলাম। তখনই এ কথা শুনে দেখা যাবে প্রান্তিক হাসতে থাকে আর বলতে থাকে, তোমরা ভয় পেলে আমার কি, তাই না? তখনই তখনই কম্পাস বলে, তাই নাকি? আমরা ভয় পেলে তোমার কিচ্ছু না? তখনই প্রান্তিক বলে, না আমার কিচ্ছু না, আমার কি হবে? কিছুই হবে না। এরপরে কম্পাসকে ঋতুজা বলে, কম্পাস আমি তো সবার জন্যই খাবার বানিয়ে এনেছি মা, সেগুলো নিয়ে আয়, সেগুলো নিয়ে এসে সবাইকে খেতে দে। তখনই কম্পাস বলে, হ্যাঁ মা, চিন্তা করো না, আমি সবটা সবটা নিয়ে আসছি, আর সবটা নিয়ে এসে সবাইকে পরিবেশন করছি। এরপরে দেখা যাবে তখনই রাজীব বলতে থাকে, সত্যি সত্যি মাসিমা, আপনি অনেক ভালো, আপনি সবার কথা ভেবেছেন। আমার দাদার মতো আপনি সবার কথাই ভাবেন, আপনারা দাদার অনেকটাই মিল। তখনই ঋতুজা এই কথা শুনে আরো ভেঙে পড়ে। ঋতুজা মনে মনে বলতে থাকে, আমি তো তার কারণে প্রান্তিককে দেখে এতটা ভেঙে পড়ি। আমি কেন কেন নিজেকে কন্ট্রোল করতে পারছি না? আমি যত নিজেকে কন্ট্রোল করতে চাইছি ততই আমি দুর্বল হয়ে পড়ছি। কিন্তু কেন 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 আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, এটাই তো বুঝতে পারছি না। এরপরে দেখা যাবে কম্পাস ঋতুজাকে বলে, মা তুমি এভাবে ভেঙে পড়লে কি করে হবে? তুমি প্লিজ ভেঙে পড়ো না। তুমি এভাবে ভেঙে পড়লে আমরা কি করে শক্তি পাবো বলো তো? এরপরে দেখা যাবে এদিকে শ্রেষ্ঠা মোনালিসাকে প্রশ্ন করলে মোনালিসা বলে, তুমি সবসময় আমাকে আমাকে শুধু সন্দেহ করো মা, এভাবে সন্দেহ আর করো না। তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি, এভাবে সন্দেহ করে তুমি কি প্রমাণ করতে চাইছো বলো তো? আমি তো শুধু এসেছিলাম এখানে এখানে একটু একটু আমার বই রেখে গিয়েছিলাম, সেই বইটা খুঁজতে, এছাড়া আর কিছুই নয়। আমি ভেবেছিলাম দাদু হয়তো বা অফিসে আছে, কিন্তু আমি তো ভাবতেও পারিনি যে দাদু অফিসে নেই, আর আমার বইটার খুব দরকার। তাই তো আমি বইটা খুঁজছিলাম, দেখলাম যে দাদু কোথাও উঠিয়ে রেখেছে কিনা। তখনই শ্রেষ্ঠা বলে, বইটা কি পেয়েছিস? মোনালিসা বলে, না বইটা পাইনি। এই বলেই মোনালিসা চলে গেলে শ্রেষ্ঠা অবাক হয়ে যায় আর বলতে থাকে, মোনাকে আমাকে কোনো বানানো গল্প বলে গেল। ওর কথাগুলো সত্যি আমার শুনে অবাক লাগলো। মনে হলো ও আমার কাছে একটা বানানো সুন্দর করে একটি গল্প শুনিয়ে চলে গেল। এরপরে দেখা যাবে এদিকে এদিকে সবাইকে পাত পেরে খেতে দেয় ঋতুজা। সবাই মিলে বসে খেতে থাকে আর মজা করতে থাকে। তখনই ঋতুজা বলে, আমি আমি মনে মনে তোমাকে নিজের ছেলে হিসেবে মেনে নিয়েছি প্রান্তিক। আমার বিশ্বাস তুমি আমার ছেলে। আমি আমি ভুল হতে পারি না। তোমাকে দেখলে আমার কেমন যেন অনুভূতি হয়, আমার মনে হয় তুমি আমার হারিয়ে যাওয়া শুভ। এরপরে দেখা যাবে বিহান ঋতুজাকে দেখে মনে মনে বলতে থাকে, মা
মা তুমি এভাবে কেন ভেঙে পড়ছো? এরপরে ঋতুজা প্রান্তিকের কাছে গিয়ে খাবার সার্ভ করতে থাকে। এদিকে দেখা যাবে বাড়িতে কম্পাস ও বিহানের অ্যানিভার্সারি নিয়ে সবাই মিলে বসে আলোচনা করছে। সবাই মিলে অ্যানিভার্সারিতে কম্পাসকে পরিয়ে দেবে যে শাড়িটা, সেই শাড়িটা সিলেক্ট করছে। তখনই কাকিমণি বলতে থাকে, দেখো না মেঘমালা, এই মিষ্টি কালার শাড়িটা অনেক গর্জিয়াস লাগছে না? এটা কিন্তু অনেকটাই পাতল আছে আর অনেকটাই সুন্দর, এটা কিন্তু কম্পাসকে খুব ভালো মানাবে। তখনই মেঘমালা বলতে থাকে, হ্যাঁ কাকিমণি, একদম ঠিক বলেছো, এটা আমাদের কম্পাসকে খুব ভালোই মানাবে। তখনই মোহিনী এসে বলতে থাকে, আমি আমিও একটু কিছু গিফট কিনেছিলাম ওদের জন্য, তোমরা যদি সেটা দেখতে। আমি ভাবলাম তোমরা সবাই এখন এখানে বসে আছো, আমি যদি তোমাদের এগুলো একটু দেখাই তবে কেমন হয়, তোমরা যদি দেখে পছন্দ করো। এরপরে মেঘমালা বলে, তুমি আবার কেন এসব কিনতে গেলে মোহিনী? এ কথা শুনে দেখা যাবে মাহি অবাক হয়ে মোহিনীর দিকে তাকিয়ে থাকে। তখনই কাকিমণি গোমরা মুখ করে অন্যদিকে তাকিয়ে মেঘমালাকে বলতে থাকে, আদিক্ষেতা করতে এখানে চলে এসেছে। এরপরে মোহিনী যখনই একটি নেকলেস দেখায়, এটা দেখে সবার চোখ ছানাপড়া হয়ে যায়। এরপরে দেখা যাবে তখনই মাহি বলতে থাকে, তুমি এত বড় একটা নেকলেস কোথায় পেলে? এত বড় একটা নেকলেস তুমি কম্পাসকে দেবে? তখন এ কথা শুনে মোহিনী বলে, কেন কেন দেব না? তুমি তুমি এভাবে কেন বলছো মাহি? আমি তো আগে আগে একটা জব করতাম, তাই না? তোমরা হয়তো ভুলে গেছো। তখনই মেঘমালা বলে ওঠে, সত্যি মোহিনী, তোমাকে দেখে আমি অবাক হচ্ছি। তুমি তো বলেছিলে যে তুমি একটা ছোটখাটো জব করতে, তবে এত বড় একটা নেকলেস তৈরি করতে তো অনেক টাকার প্রয়োজন, সেগুলো টাকা তুমি কোথায় পেলে? এদিকে দেখা যাবে ঋতুজা প্রান্তিককে খাবার দিতে এলে তখনই বিহান জেলাস ফিল করে আর বলতে থাকে, মা শুধু ওকে দেবে, আমাকে দেবে না? আমাকেও একটু খাবার দাও। তখনই প্রান্তিক মনে মনে বলতে থাকে, সত্যি এই কম্পাসের বরটা না অনেক হিংসুটে, ও শুধু সবসময় হিংসে করে আসে। এরপরে কম্পাস ঋতুজার আর বিহানের কাণ্ড দেখে হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি বিহান স্যার, আমি আপনাকে এমনি বলি না, আপনি অনেক হিংসুটে। আপনি সত্যি অনেক হিংসুটে, তার কারণেই তো আপনি প্রান্তিক বাবুর সঙ্গে হিংসে করছেন। মা যখনই প্রান্তিক বাবুকে খাবার দিতে যাচ্ছে তখনই আপনি বলছেন আপনাকেও দিতে, যখনই প্রান্তিক বাবুর সঙ্গে কথা বলতে যাচ্ছে তখনই আপনি কথা বলতে চাচ্ছেন। এরপরে দেখা যাবে ঋতুজা সেই দিনের কথা মনে করতে থাকে যেদিনই শুভ হারিয়ে গিয়েছিল। তখনই ঋতুজা মনে মনে বলতে থাকে, আমার শুভ যদি প্রান্তিক হয় তবে তবে আমি ওকে কিছুতেই বস্তিতে থাকতে দেব না। আমার ছেলেটা কতদিন হলো আমার কাছ থেকে হারিয়ে গেছে। আমি তো এভাবে হারিয়ে যাওয়া মেনে নিতে পারিনি। আমি তো চাইনি আমার ছেলেটা আমাকে ছেড়ে এতটা দূরে চলে যাক। এরপরে দেখা যাবে ঋতুজা প্রান্তিকের কাছে গিয়ে বলতে থাকে, বাবা তোমাকে কি আরেকটু দেবো? তখনই প্রান্তিক বলে, না, এতটা এতটা ব্যস্ত হবেন না, চিন্তা করবেন না, যখন আমার প্রয়োজন হবে আমি তখন চেয়ে নেব। এরপরে ঋতুজা বলে ওঠে, আচ্ছা প্রান্তিক, তোমার কি আগেরকার কোনো পুরনো কথা মনে পড়ে? তোমার কি ছোটবেলার কোনো কথা মনে পড়ে? তখনই প্রান্তিক সেদিনের কথা মনে করে আর মনে মনে বলতে থাকে, না, আমি এই কথাগুলো ওনাকে বলবো না। উনি এগুলো শুনলে হয়তোবা ওনার মনে কোনো একটা আশঙ্কা তৈরি হবে। এরপরে দেখা যাবে প্রান্তিক বলে, না তো, আমার তো কোনো কিছু মনে পড়েনি। কেন, আপনি কি মনে করার কথা বলছেন? তখনই ঋতুজা বলে, আসলে আসলে সেরকম কিছু না, জানো, ছোটবেলায় আমার একটি সন্তান হারিয়ে গিয়েছিল পাহাড়ে থেকে। আমি ওকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, কোথাও কোথাও পাইনি। তখনই প্রান্তিক মনে মনে বলতে থাকে, তবে তবে আমার ওই স্বপ্নের সঙ্গে এনার কথার কেন কেন মিল হচ্ছে আমি তো বুঝতে পারছি না। যদি সত্যি আমি ও বাড়ির ছেলে হই, আমি কিছুতেই ও বাড়িতে ফিরতে পারবো না। আমি যদি ও বাড়িতে ফিরি তবে আমার বস্তির কি হবে? বস্তির ছেলে মেয়েগুলো না খেতে পেয়ে মরে যাবে। ওদেরকে মুন্নার দল বল এমন ভাবে কাজে কাজে লাগাবে, ওরা কিছুতেই সেগুলো করতে পারবে না। ওদের পড়াশোনা সবকিছুই নষ্ট হবে। এদিকে দেখা যাবে মোহিনী বলছে, তোমরা তোমরা কেন আমার দিকে এরকম করে সবাই অবাক হয়ে তাকিয়ে আছো? আমি তো একটা একটা সেভিংস করেছিলাম, সেখান থেকে কিছু টাকা দিয়ে কম্পাসের জন্য আমি এই জিনিসটা তৈরি করেছি। তখনই মেঘমালা বলে, আচ্ছা মোহিনী, একটা কথা বলি, কিছু মনে করো না। তোমার সঙ্গে তো আমাদের সেরকম কোনো বন্ডিং তৈরি হয়নি, তাই তুমি এত বড় একটা নেকলেস না ভেবে না বুঝে এভাবে কম্পাসকে দেবে, ব্যাপারটা অন্যরকম লাগছে না? তখনই দেখা যাবে পৃথা কিছু একটা বলতে যাবে। তখনই মেঘমালা পৃথার হাত ধরে ফেলার বলতে থাকে, কাকিমণি প্লিজ একটু একটু শান্ত হও। এরপরে মোহিনীকে বলতে থাকে, তুমি বরং কম্পাসকে ব্যাপারটা বলো। কম্পাস যখন আসবে কম্পাসকে দেখিও, কম্পাসের যদি ভালো লাগে তবে কম্পাসকে দিয়ে দিও, সমস্যা নেই, ঠিক আছে? তখনই মাহি বলতে থাকে, হ্যাঁ একদম ঠিক বলেছে বড় বৌদি, একদম ঠিক বলেছে। তোমার এভাবে আদিক্ষেতা দেখানোর কিচ্ছু হয়নি, তুমি ভুলে যেও না
যে তোমাকে এখন আমাদের পরিবারের কেউ মেনে নিতে পারেনি, তুমি সত্যি আমাদের পরিবারে উড়ে এসে জুড়ে বসেছো। তখনই মোহিনী বলে, আচ্ছা তোমরা আর কবে আমাকে এই কথাগুলো থেকে বন্ধ করবে বলো তো? এই কথাগুলো সত্যি জাস্ট আর নিতে পারছি না। আমি এই কথাগুলো শুনতে শুনতে অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। আমি তো চাই ফ্যামিলির সঙ্গে মিলে কিছু থাকতে। আমি তো চাই ফ্যামিলির সঙ্গে আমি যেন নিজেকে আঁকড়ে রাখতে পারি। আমি চাই না যে আমার এই জীবনটা এভাবে শেষ হয়ে যাক, তাই না? আমার আমার বয়স হয়েছে, কিন্তু কিন্তু আমি তো অরিনকে ভালোবাসি, আর অরিনও তো আমাকে ভালোবাসে, তাই না? এদিকে দেখা যাবে কম্পাস কম্পাস বিহানকে বলছে, আচ্ছা বিহান স্যার, আপনি এতটা হিংসুটে কেন বলুন তো? তখনই ঋতুজা প্রান্তিককে বলে, জানো, আমি আমি পাহাড় থেকে অনেক খুঁজেছিলাম আমার ছেলেটাকে, কিন্তু কিন্তু কোথাও খুঁজে পাইনি। হঠাৎই কিভাবে যে হারিয়ে গেল বুঝতেই পারিনি। এদিকে দেখা যাবে দুটো গুন্ডাকে পাঠিয়েছে মোনালিসা, সেখানে দুটো গুন্ডা এসেছে রিভলভার হাতে। আর এদিকে রশ্মিকা মোহিনীকে বোঝাতে থাকে আর বলতে থাকে, এগুলো আমাদের দেখিয়ে কোনো লাভ নেই, এগুলো তুমি না হয় ছোট বৌদিকে দেখিও, আর ভুল করেও আজকে দেখো না, কারণ আমরা তো ওদেরকে সারপ্রাইজ দিতে চাইছি। যখন আমরা ওদেরকে গিফট করব, তখন না হয় তুমি এগুলো গিফট করে দিও ওদেরকে। তখনই তখনই মোহিনী বলতে থাকে, একদম ঠিক বলেছো রশ্মিকা, আজকে তোমার কথাগুলো আমার একদম একদম ঠিক লেগেছে। আমার বিশ্বাস তোমার কথাগুলো একদম ঠিক আছে। এরপরে মোহিনী মনে মনে বলতে থাকে, তোমরা জানোই না যে এই নেকলেসটা আমি তোমাদের টাকা দিয়ে কিনেছি, তোমরা কখনো জানতে পারবে না। এ বলে মোহিনী সে রাতের কথা ভাবতে থাকে। সে রাতে মোহিনী ঢুকেছিল অরিনের ঘরে, সেখানে ঢুকে অরিনের কিছু দরকারি ফাইল বের করে, আর সেখানে সেখানে একটি একটি ব্যাংক স্টেটমেন্ট পাঠিয়ে দেয়। সেখানে রেখে দেয় মোহিনীর ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, যেখানে ছিল যে চৌধুরীদের অ্যাকাউন্ট নাম্বার, সেখান থেকে চৌধুরীদের অ্যাকাউন্ট নাম্বার সরিয়ে দিয়ে নিজের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেয় মোহিনী। এরপরে দেখা যায় মোহিনী বলতে থাকে, আজ থেকে চৌধুরীরা যত টাকা আয় করবে সমস্ত টাকা আমার অ্যাকাউন্টে ঢুকবে, অন্য কারো অ্যাকাউন্টে নয়। তোমরা কখনো জানতেই পারবে না যে টাকাগুলো ক্রমশ কার অ্যাকাউন্টে যাচ্ছে, বেনামি একটি অ্যাকাউন্টে ঢুকছে। কেউ কখনো জানতে পারবে না যে বেনামি অ্যাকাউন্টটা আসলে কার। এরপরে দেখা যাবে কথা বলে মোহিনী হাসতে থাকে। এরপরে মোহিনী বলতে থাকে, অরিন সরি, আমি তোমাকে ভালোবাসি না, শুধু তোমাকে একটা গুটি হিসাবে ব্যবহার করেছি। তুমি তো অনেক ছোট, তাই না? তোমাকে কি করে আমি ভালোবাসতে পারি বলো? তুমি তো আমার ছেলের বয়সী। এরপরে দেখা যাবে যখনই মোহিনী বেরিয়ে যাবে, ঠিক তখনই একটি একটি গ্লাস মাটিতে পড়ে যায়। তখনই অরিন উঠে বসলেই অরিন মোহিনীকে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, মোহিনী, এত রাতে তুমি আমার ঘরে কি করছো? কোনো দরকার আছে? তখনই তখনই মোহিনী বলে, আসলে অরিন, আমি তোমাকে এই এই অধিকারটা দেইনি। আমি তোমাকে একটা দায়িত্ব ঘাড়ে চাপিয়ে দিয়েছি, বলেছি যতদিন এই বাড়ির কেউ না মেনে নেয় আমরা দুজনে একসঙ্গে এক ঘরে থাকবো না। আমারও তো একটু কষ্ট হয়, তাই না? যখন আমার তোমার জন্য কষ্ট হয়, তখনই আমি প্রত্যেক রাতে এসে তুমি ঘুমিয়ে যাওয়ার পরে তোমাকে একবার দেখে যাই। তোমাকে দেখতে এসেছিলাম, তখনই হাত ভেজে গ্লাসটা পড়ে গেল, গ্লাসটা ভেঙে গেছে, তুমি নেমো না জান, তোমার পায়ে বিঁধে যাবে। আমি এগুলো পরিষ্কার করে দিয়ে তারপরে চলে যাচ্ছি। তখনই অরিন বলে, আচ্ছা মোহিনী, আমরা কি এক হতে পারি না? বাড়ির কেউ যদি কখনো মেনে না নেয়, তবে কি আমরা সারাটা জীবন এভাবেই থাকবো? তখনই তখনই মোহিনী বলে, না জান, আমরা অবশ্যই এক হব, কিন্তু ওদেরকে একটু সময় দাও। ওরা তো সময় চাচ্ছে, তাই না? ওদেরকে সময় দাও, ওরা সময় পেলে পরে না হয় আমাদের ব্যাপারটা ভেবে দেখবে। ওরা যা যা করতে চাইছে তা তাই ওদের করতে দাও। এই বলেই দেখা যাবে মোহিনী কল্পনা থেকে আসল জগতে ফিরে আসে আর হাসতে থাকে আর বলতে থাকে, এই গিফটস গুলো যে আমি তোমাদের টাকা দিয়ে কিনেছি তোমরা কখনোই জানতে পারবে না। এই গিফটস গুলো তোমাদের টাকা দিয়ে কিনে তোমাদেরকে দিয়ে তোমাদের মন জয় করব। তোমরা ভাবতেও পারছো না যে মোহিনী কতটা চালাক। এরপরে দেখা যাবে মাহি বলতে থাকে, এই মেয়েটার হাবভাব আমার মোটেও ভালো লাগছে না। ঠিক তখনই মাহির ফোনে একটি ফোন এলে মাহি সেখান থেকে উঠে যায়। সেখান থেকে উঠে আড়ালে গিয়ে ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে মোনালিসা বলতে থাকে, কি ব্যাপার মাহি, বাড়িতে কি হচ্ছে? তখনই মাহি বলে, মোনাদি, তুমি এভাবে এখন ফোন করেছো কেন? বাড়ির সবাই মিলে ড্রয়িং রুমে বসে আছে, তুমি এভাবে ফোন করলে সবাই তো আমাকে সন্দেহ করবে, তাই না? তখনই তখনই দেখা যাবে মোনালিসা বলতে থাকে, শোনো মাহি, আমি যেটা বলছি তোমাকে সেটাই করতে হবে, যাই যেটাই ভাবুক না কেন। আমি তোমাকে যেটা করতে বলেছি সেটাই করবে। এদিকে দেখা যাবে গন্ডা দুটো রিভলভার হাতে সেখানে আসে আর আড়াল থেকে প্রান্তিকের থেকে টার্গেট করে। প্রান্তিককে দেখতে থাকে। এদিকে প্রান্তিক খাবার খাচ্ছে আর ঋতুজার কথা শুনে প্রান্তিক অবাক হয়ে ঋতুজার দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, সত্যি যদি উনি আমার মা হয় তবে ওনাকে আমি
ওনাকে আমি অবশ্যই শ্রদ্ধা করব, অবশ্যই সম্মান করব। আমি ওনাকে ওনাকে কষ্ট দেব না। কিন্তু আমি এই বস্তি ছেড়ে কোথাও যেতে পারবো না। এই বস্তি ছেড়ে গেলে আমার এই বস্তিবাসীর কি হবে? এই বস্তিবাসী তো আমাকে ছাড়া একদম অচল। মুন্না এসে ওদের সবাইকে সবাইকে নাকানি চোবানি খাইয়ে দেবে। ওই মুন্নাকে আমি বিশ্বাস করি না। মুন্নাকে আমি কোনোভাবে বিশ্বাস করতে পারবো না। তখনই ঋতুজা বলে, কি হলো বাবা, তুমি কি ভাবছো? তখনই প্রান্তিক বলে, না আমি আমি সেরকম কিছুই ভাবছি না।